কয়েকশো ডলারের একটি ছোট ড্রোন আর কোটি কোটি ডলারের তৈরি একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কে জিতবে? আজ আমরা কথা বলবো হিজবুল্লাহর সেই মারাত্মক ড্রোন কৌশল নিয়ে, যা কিনা ইসরায়েলের বহু বিলিয়ন ডলারের আয়রন ডোমকে নাস্তানাবুদ করে দিচ্ছে। আয়রন ডোম ইসরায়েলের আকাশের পাহারাদার। রকেট আসছে, আয়রন ডোম গুলি করে নামিয়ে দেয়। শুনতে যত সহজ, বানাতে তত দামি। এই পুরো সিস্টেমে বিনিয়োগ হয়েছে কোটি কোটি মার্কিন ডলার। প্রতিটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম 50,000 থেকে $1,00,000 পর্যন্ত। এতদিন ধরে এই ঢাল ছিল ইসরায়েলের সবচেয়ে বড় ভরসা, কিন্তু হিজবুল্লাহ একটা নতুন প্রশ্ন তুলে দিয়েছে। কোটি টাকার ঢাল কি শত টাকার তীর ঠেকাতে পারে? এফপিভি ড্রোন, এই অস্ত্র কি? এফপিভি মানে ফার্স্ট পারসন ভিউ, মানে চালক গ্যাজেট পরে বসে থাকেন আর ড্রোনের চোখ দিয়ে দেখতে পান সরাসরি। এটাকে চালানো অনেকটা ভিডিও গেমের মতো, কিন্তু ফলাফল গেমের নয়, বাস্তব। হিজবুল্লাহ এখন যে ড্রোন ব্যবহার করছে সেগুলো আরো এক ধাপ উপরে, ফাইবার অপটিক ড্রোন। এই ড্রোন উঠতে উঠতে পেছনে একটি চিকন কাচের সুতো ছেড়ে যায়, সেই সুতো দিয়েই নিয়ন্ত্রণ হয়। এখানে আয়রন ডোমের বিপদ, ইলেকট্রনিক জ্যামার দিয়ে রেডিও সিগন্যাল কেটে দেওয়া যায়, কিন্তু কাচের সুতো কাটবে কিভাবে? সম্প্রতি হিজবুল্লাহ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে একটি বিস্ফোরক বোঝাই ড্রোন সরাসরি ইসরায়েলি আয়রন ডোম ব্যাটারিতে আছড়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একটি হামলা নয়, এটি একটি বার্তা হলো তোমার সবচেয়ে দামি ঢালটাই এখন লক্ষ্যবস্তু। মার্চ থেকে হিজবুল্লাহ এই ড্রোন ব্যবহার বহুগুণ বাড়িয়েছে। ইসরায়েলি মিডিয়া নিজেই স্বীকার করছে সেনাদের মধ্যে হতাহতের সংখ্যা বাড়ছে। ইসরায়েলের নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি অ্যাকশন ভিশনের ম্যানেজিং ডিরেক্টর নেরি জিন বলেছেন একটি চমকে দেওয়ার মতো কথা। তিনি বলেন, 10 কোটি টাকার ট্যাঙ্ক হঠাৎ হার মেনে যায় মাত্র $400 একটি এফপিভি ড্রোনের কাছে। এই কথাটা মনে রাখবে, এটা শত্রুপক্ষ বলেনি, ইসরায়েলের নিজেরই একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলেছেন। এর মানে দাঁড়াচ্ছে আধুনিক যুদ্ধে সবচেয়ে দামি অস্ত্রই সবচেয়ে কার্যকর। এই সমীকরণটা ভেঙে পড়ছে। এই ফাইবার অপটিক ড্রোনের ব্যবহার প্রথম দেখা গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। দুই পক্ষই জাল, গুলি, ইলেকট্রনিক ডিফেন্স দিয়ে এটা থামানোর চেষ্টা করেছে, পারেনি। হিজবুল্লাহ সেই যুদ্ধের প্রতিটি পাঠ মুখস্থ করেছে। তাই ইউক্রেনের রাষ্ট্রদূত পর্যন্ত বলেছেন ইসরায়েল ইউক্রেনের কাছ থেকে ড্রোন যুদ্ধের শিক্ষা নেয়নি, আর সেটাই এখন তার কাল হয়েছে। হিজবুল্লাহ শুধু অস্ত্র কিনেনি, সে যুদ্ধের নতুন ব্যাকরণ শিখেছে। পরিস্থিতি এতটাই নাজুক হয়েছে যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজে একটি বিশেষ ড্রোন প্রতিরোধ প্রকল্প গঠনের নির্দেশ দিয়েছেন, তবে সঙ্গে স্বীকার করেছেন সমাধান পেতে অনেক সময় লাগবে। ইসরায়েল এখন এআই চালিত ডিটেকশন, লেজার অস্ত্র, মাইক্রোওয়েভ ডিফেন্স নিয়ে ভাবছে, কিন্তু সেগুলো কবে আসবে কেউ জানে না। শুরুটা যেন দাবার বোর্ডে, ঘুঁটি সাজানো আছে, সৈন্যরা প্রস্তুত, কিন্তু খেলার আসল চালটা যার হাতে সে এখনো চুপচাপ বসে আছে, আর সেই খেলোয়াড় চীন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি বলে পরিচিত যুক্তরাষ্ট্র আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে 3 লাখ ড্রোন বানানোর স্বপ্ন আটকে আছে অন্যের দরজায় কড়া নাড়ার মধ্যে। কেন? কারণ যুদ্ধের নতুন যুগে বন্দুক নয়, ট্যাঙ্ক নয়, ড্রোনই এখন রাজা। আর সেই রাজাকে চালানোর চাবিটা লুকিয়ে আছে খুব ছোট একটা জিনিসে, চুম্বকে। কিন্তু এই চুম্বক কোনো সাধারণ চুম্বক না, এটা তৈরি হয় বিরল খনিজ দিয়ে, নিউডিমিয়াম, ডিসপ্রোসিয়াম, টার্বিয়াম। নামগুলো শুনতে যতটা জটিল, বাস্তবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এগুলো ছাড়া ড্রোন উঠবে না, মোটর ঘুরবে না, টার্গেট লক হবে না, অর্থাৎ যুদ্ধই থেমে যাবে। এখন আসল প্রশ্ন, এই খনিজগুলো কোথায়? উত্তরটা খুব সহজ, আবারও ভয়ঙ্কর, চীনে। বিশ্বের প্রায় 98% শক্তিশালী চুম্বক তৈরি হয় চীনে। মানে যুক্তরাষ্ট্র যতই বিলিয়ন ডলার ঢালুক, যতই প্রযুক্তিতে এগিয়ে থাকুক, শেষ পর্যন্ত এসে তাকে তাকাতে হচ্ছে বেইজিং এর দিকে। এটা যেন এমন এক খেলা যেখানে বন্দুক তোমার, কিন্তু গুলি অন্যের হাতে। পেন্টাগন ইতিমধ্যে 30,000 ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন অর্ডার করেছে। টার্গেট 2028 সালের মধ্যে 3 লাখ ড্রোন। সংখ্যাটা শুনতে বিশাল, কিন্তু ভেতরের গল্পটা আরো বড়। এই ড্রোনগুলোর প্রতিটিতে যে চুম্বক লাগবে তার সাপ্লাই চেইন প্রায় পুরোটা নিয়ন্ত্রণ করছে চীন। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির এক বিশাল অংশ দাঁড়িয়ে আছে চীনের খনির উপর। আর এই বাস্তবতা সবচেয়ে পরিষ্কারভাবে দেখা গেছে ইউক্রেন যুদ্ধের ময়দানে। 2024 সালে ইউক্রেন 1 বছরে 12 লাখ ড্রোন তৈরি করেছে, কিন্তু এর প্রায় প্রতিটিতেই ব্যবহার হয়েছে চীনের সরবরাহকৃত চুম্বক। মানে যুদ্ধটা ইউক্রেনে, কিন্তু ছায়া পড়ে আছে চীনের কারখানায়। এই শিক্ষা ওয়াশিংটন খুব ভালোভাবেই নিয়েছে। তাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করেছেন এক্সিকিউটিভ অর্ডারে, আনলেশিং আমেরিকান ড্রোন ডমিনেন্স। লক্ষ্য একটাই, ড্রোনে আধিপত্য। কিন্তু সমস্যা হলো আধিপত্য চাইলেই হয় না, যার হাতে কাঁচামাল শেষ হাসিটা তারই। যুক্তরাষ্ট্র চেষ্টা করছে এই নির্ভরতা কমাতে।
এমপি ম্যাটেরিয়ালসে বিনিয়োগ করছে। রিয়ালওয়েসের মতো প্রতিষ্ঠান গড়ে উঠছে। তারা দাবি করছে চীনের বাইরে সম্পূর্ণ সরবরাহ ব্যবস্থা তৈরি করবে, কিন্তু এখানে এসে খেলা বদলে যায়। কারণ খনি খনন করা কোনো ভিডিও গেম না। যুক্তরাষ্ট্রে একটি খনি চালু করতে সময় লাগে 7 থেকে 10 বছর, আর পুরোপুরি উৎপাদনে যেতে লাগে প্রায় 29 বছর। যেখানে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে, সেখানে কাঁচামাল আসবে 3 দশক পরে। এটা যেন যুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু অস্ত্র তৈরির কারখানা এখনো নকশা পর্যায়ে। আর এখানেই চীন এগিয়ে। চীন শুধু খনিজ উত্তোলনই করে না, প্রসেসিং, রিফাইনিং, ম্যাগনেট তৈরি, পুরো চীনটাই তাদের হাতে। এটা শুধু শক্তি না, এটা নিয়ন্ত্রণ, একটা অদৃশ্য সুতো যেটা দিয়ে তারা টানতে পারে বৈশ্বিক সামরিক ভারসাম্য। যুক্তরাষ্ট্রের হিসাব বলছে 1900 অস্ত্র ব্যবস্থার প্রায় 80,000 উপাদানে চীনের তৈরি বিরল খনিজ ব্যবহার করা হয়। মানে শুধু ড্রোন না, জেট ইঞ্জিন, মিসাইল, রাডার, সবকিছুতেই চীনের ছোঁয়া। এখন প্রশ্ন উঠছে, চীন যদি একদিন এই সরবরাহ বন্ধ করে দেয়? যুদ্ধের আকাশে হঠাৎই যেন বজ্রপাত, শব্দহীন বিস্ফোরণের মতো এক সত্য, যা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, কিন্তু প্রভাব তার বিস্ফোরক। ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্র হারিয়েছে অন্তত 42টি সামরিক বিমান। সংখ্যা নয়, এ যেন এক প্রতীক শক্তির ভারসাম্য কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা নির্মম সত্য। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদন যেন সেই লুকোনো গল্পের দরজা খুলে দিয়েছে। বোমারু বিমান, নজরদারি প্ল্যাটফর্ম, ড্রোন, জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার, যুদ্ধের প্রতিটি স্তম্ভে আঘাত লেগেছে। আকাশের আধিপত্য, যা এতদিন ছিল যুক্তরাষ্ট্রের একচ্ছত্র সম্পদ, সেখানে ইরান যেন লিখে দিচ্ছে নতুন সমীকরণ। ঘটনার সূত্রপাত 28 ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে শুরু করে ইরানে সামরিক অভিযান। নাম দেওয়া হয় অপারেশন এপিক ফিউরি। নামের মধ্যেই ছিল গর্জন, ছিল আধিপত্যের ঘোষণা, কিন্তু বাস্তব যুদ্ধক্ষেত্রে গর্জনের চেয়ে বেশি শোনা গেছে প্রতিরোধের শব্দ, ইরানের প্রতিরোধ। 40 দিনের মাথায় 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় আসে সাময়িক যুদ্ধবিরতি, কিন্তু ততদিনে যুদ্ধের খতিয়ান তৈরি হয়ে গেছে। সেই খতিয়ানে যুক্তরাষ্ট্রের ক্ষতির অঙ্ক শুধু সংখ্যা নয়, এ এক কৌশলগত ধাক্কা। ধ্বংস বা ক্ষতিগ্রস্ত বিমানের তালিকায় রয়েছে 4টি F-15E স্ট্রাইক ইগল, একটি F-35A লাইটনিং 2, একটি A-10 থান্ডারবোল্ট 2। আকাশে জ্বালানি সরবরাহের জন্য ব্যবহৃত 7টি KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কারও রক্ষা পায়নি। এমনকি আগাম সতর্কবার্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রতীক E-3 সেন্ট্রি বিমানও ধ্বংস হয়েছে। আর ড্রোন যুদ্ধ, সেখানে তো ইরান যেন দাবার বোর্ড উল্টে দিয়েছে। 24টি MQ-9 রিপার এবং একটি MQ-4C টাইট্রন। এই অত্যাধুনিক নজরদারি ড্রোনগুলো হারানো মানে যুক্তরাষ্ট্রের চোখ অন্ধ হয়ে যাওয়া, অন্তত আংশিকভাবে। এই তালিকা শুধু ক্ষয়ক্ষতির বিবরণ নয়, এটি এক যুদ্ধের ভাষ্য, যেখানে প্রযুক্তির আধিপত্যকে চ্যালেঞ্জ করেছে কৌশল, দৃঢ়তা এবং প্রস্তুতি। পেন্টাগন নিজেই স্বীকার করেছে এই অভিযানের ব্যয় ইতিমধ্যে $29 বিলিয়ন ছুঁয়েছে, কিন্তু টাকার অঙ্ক কি সব বলে? না, আসল গল্পটা লুকিয়ে আছে সেই স্বীকারোক্তিতে, যেখানে বলা হয়েছে ক্ষতিগ্রস্ত সরঞ্জাম মেরামত ও প্রতিস্থাপনের খরচ হিসাব করতেই ব্যয় বেড়ে গেছে। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যা ঘটেছে তা শুধু সাময়িক ক্ষতি নয়, এটি দীর্ঘমেয়াদী চাপ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যখন এই প্রতিবেদন শেয়ার করেন, তার ভাষা ছিল আত্মবিশ্বাসে ভরা, প্রায় কবিতার মতো দৃঢ়। তিনি বলেন, যুদ্ধ থেকে ইরান শিখেছে, অভিজ্ঞতা অর্জন করেছে, আর সেই অভিজ্ঞতাই ভবিষ্যতের অস্ত্র। তার সতর্কবার্তা ছিল স্পষ্ট, যদি আবার আক্রমণ আসে তাহলে ইরান প্রস্তুত। শুধু প্রস্তুত নয়, আরো ভয়ঙ্কর চমক নিয়ে অপেক্ষা করছে। এতদিন যে F-35কে বলা হতো আকাশের অদৃশ্য সম্রাট, সেই বিমান ভূপাতিত হওয়ার দাবি এখন আর গুজব নয়, এটি আলোচনার কেন্দ্রে। যদি সত্যিই তা ঘটে থাকে, তাহলে এটি শুধু একটি বিমান হারানো নয়, এটি একটি মিথ ভাঙার মুহূর্ত। ইরান যেন সেই যোদ্ধা যে প্রতিপক্ষের ঢাল ভেঙে দিয়ে বলে, আমি এখানে আছি, প্রস্তুত। এই যুদ্ধের প্রতিটি দৃশ্য যেন এক একটি ইঙ্গিত। রানওয়েতে ধ্বংস হওয়া E-3 সেন্ট্রি, মরুভূমিতে পড়ে থাকা F-15Eর ধ্বংসাবশেষ, এসব শুধু ছবি নয়, এগুলো বার্তা যে প্রযুক্তি যত উন্নতই হোক, প্রতিরোধ যদি অটুট হয়, তাহলে শক্তির ভারসাম্য বদলাতেই পারে। ধ্বংসের ধোঁয়া এখনো কাটেনি, অথচ কারখানায় আবার আলো জ্বলছে। মিসাইলের গর্জন থামতে না থামতেই ওয়েল্ডিং এর ফুলকি উঠছে ইরানের অস্ত্র কারখানায়। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল ভেবেছিল এবার চিৎ করে দেয়া গেছে, কিন্তু হিসাব মেলেনি। মার্কিন গোয়েন্দাদের নিজেদের রিপোর্টই বলছে তেহরান ঘুরে দাঁড়াচ্ছে, এবং প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত।
গত 28 ফেব্রুয়ারি শুরু হয় সংঘাত। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি ইরানের মিসাইল ঘাঁটি, লঞ্চার আর অস্ত্র কারখানার ওপর ঝাঁপিয়ে পড়ে। দাবি করা হয়েছিল ইরানের 90% সমরাস্ত্র উৎপাদন কেন্দ্র মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার হাউস আর্মড সার্ভিসেস কমিটিতে দৃঢ় কণ্ঠে বললেন, পুনর্গঠন করতে ইরানের বহু বছর লেগে যাবে, কিন্তু মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সেই দাবির বেলুন চুপসে গেছে। গোয়েন্দারা যা দেখছেন। 8 এপ্রিল যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো যা দেখছে তাতে তাদের নিজেদেরই চোখ কপালে ওঠার দশা। একাধিক গোয়েন্দা সূত্র সিএনএনকে নিশ্চিত করেছে ইরান কেবল ক্ষত সারাচ্ছে না, সক্রিয়ভাবে নতুন ড্রোন উৎপাদনও শুরু করে দিয়েছে। একটি মার্কিন প্রশাসনের কর্মকর্তা স্পষ্ট করে বলেছেন, আগামী 6 মাসের মধ্যে ইরান তার ড্রোন হামলার সক্ষমতা পুরোপুরি ফিরে পাবে। শুধু তাই নয়, যেসব মিসাইল লঞ্চার মাটি চাপা দিয়ে লুকিয়ে রাখা হয়েছিল সেগুলো এরই মধ্যে উদ্ধার করা হয়েছে। এপ্রিলে যেখানে বলা হচ্ছিল ইরানের প্রায় অর্ধেক লঞ্চার অক্ষত আছে, সাম্প্রতিক হিসাবে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে 2/3। কুপারের দাবি আর গোয়েন্দা রিপোর্টের মধ্যে ফারাকটা এতটাই বিস্তর যে দুটি আলাদা সূত্র সরাসরি জানিয়ে দিয়েছে দুটোর মধ্যে কোনো মিল নেই। গোয়েন্দাদের কাছের একটি সূত্রের কথায় এই ক্ষতি ইরানকে বড়জোর কয়েক মাস পিছিয়ে দিতে পারে, বছর তো দূরের কথা। এত দ্রুত কিভাবে সম্ভব হলো? তেলে জলে মেশে না, কিন্তু রাশিয়া আর চীনের সঙ্গে ইরানের সম্পর্ক সেই নিয়মেরই ব্যতিক্রম। দ্রুত পুনর্গঠনের পেছনে এই দুই মিত্রের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। চীন যুদ্ধ চলাকালীন সময়েও ইরানকে মিসাইল তৈরির যন্ত্রাংশ সরবরাহ করে যাচ্ছে। মার্কিন নৌ অবরোধে সরবরাহ কিছুটা কমলেও থামেনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেও সিবিএস নিউজে এই তথ্য স্বীকার করেছেন। চীন অবশ্য এই অভিযোগ নাকচ করে দিয়েছে, তবে যন্ত্রাংশের খালি বাক্সগুলো নিজের হয়েই কথা বলে। এর বাইরে আরেকটি বড় কারণ হলো হামলা আসলে যতটা কার্যকর হয়েছে বলে দাবি করা হয়েছিল ততটা হয়নি। ইরানের প্রতিরক্ষা শিল্পের একটি অংশ শুরু থেকেই সম্পূর্ণ অক্ষত ছিল, অর্থাৎ শূন্য থেকে শুরু নয়, একটা মজবুত ভিত্তির উপর দাঁড়িয়েই ইরান পুনর্গঠন শুরু করতে পেরেছে। ড্রোন এখনকার আসল মাথা ব্যথা। যুদ্ধের আগে ইরানের হাজার হাজার ড্রোন ছিল, হামলার পরও তার অন্তত 50% অক্ষত থেকে গেছে। এখন সেখানে নতুন উৎপাদন যোগ হচ্ছে। এই ড্রোনগুলোই মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। কেন? কারণটা সহজ অঙ্কের। ইরানের একটি ড্রোনের দাম মাত্র $20,000। সেটা ঠেকাতেই যুক্তরাষ্ট্রকে খরচ করতে হয় $40 লাখ। একটি ড্রোন আর পাল্টা খরচ 200 গুণ। এই অসম অর্থনীতিতে ইরান টিকে থাকতে পারে অনেকক্ষণ। অন্যদিকে প্রতিপক্ষের কোষাগার খালি হয় তপ্তপ করে। মিসাইল সক্ষমতা এখনো পুরোপুরি পুনর্গঠিত না হলেও ড্রোন দিয়েই সেই ঘাটতি পুষিয়ে নিতে পারে তেহরান। ইসরায়েল থেকে শুরু করে উপসাগরীয় দেশগুলো সবাই এই ড্রোনের নাগালে। আকাশে উঠছিল অত্যাধুনিক এক হত্যা যন্ত্র। পাইলট নেই, ভয় নেই, ক্লান্তি নেই। ঘন্টার পর ঘন্টা চক্কর দিতে পারে, হেলফায়ার মিসাইল ছুটতে পারে নিখুঁত নিশানায়। নাম তার MQ-9 রিপার, আমেরিকার আকাশ যুদ্ধের মুকুটমণি। এক একটির দাম প্রায় $3 কোটি। এই রিপারের মোট বহরের 1/5 এখন ধ্বংসস্তূপ। ইরান সেটা করে দেখিয়েছে। কিভাবে শুরু হলো এই যুদ্ধ? 2025 সালের জুন মাসে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এরপর আর পেছনে ফেরার পথ ছিল না। পুরোদমে যুদ্ধ শুরু হয়ে যায়। ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ইরানের বিমান প্রতিরক্ষা সম্পূর্ণ বিধ্বস্ত। কিন্তু বাস্তব অন্য কথা বলছে। হিসাবটা কেমন ভয়ঙ্কর। ব্লুমবার্গের প্রতিবেদন বলছে এ পর্যন্ত আমেরিকা হারিয়েছে প্রায় 30টি রিপার ড্রোন। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস মাসের শুরুতে বলেছিল 24টির কথা। আসল সংখ্যা তার চেয়েও বেশি। আর্থিক হিসেবে এটি প্রায় $1 বিলিয়ন ক্ষতি। এই যুদ্ধে এ পর্যন্ত মার্কিন খরচ পৌঁছে গেছে $29 বিলিয়ন। কিছু ড্রোন আকাশে গুলি করে ভূপাতিত হয়েছে। কিছু পারস্য উপসাগরীয় ঘাঁটিগুলোতে মিসাইল হামলার মুখে মাটিতেই পুড়ে ছাই হয়ে গেছে। দুটো পথেই শেষ পরিণতি একই, ধ্বংস। ইরানের হাতিয়ার আসলে কি? এখানে এই গল্পটা আরো চমকপ্রদ হয়ে ওঠে। ইরান একা লড়ছে না, নিজস্ব প্রযুক্তির পাশাপাশি তারা ব্যবহার করছে রুশ ও চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এক মারাত্মক মিশ্রণ। 2025 সালের জুনে যুদ্ধ শুরু হওয়ার পরপরই চীন ইরানকে সরবরাহ করেছে অত্যাধুনিক সারফেস টু এয়ার মিসাইল ব্যাটারি। আর রাশিয়া দীর্ঘমেয়াদী নিরাপত্তা চুক্তির আওতায় মার্কিন যুদ্ধ জাহাজ ও সেনা দলের স্যাটেলাইট চিত্র পাঠিয়ে দিচ্ছে তেহরানে। এটা শুধু অস্ত্রের যুদ্ধ নয়, এটা তথ্যের যুদ্ধ। নিউ ইয়র্ক টাইমস একটি ভয়ানক তথ্য ফাঁস করেছে। ইরানি সামরিক কমান্ডাররা সম্ভবত ওই অঞ্চলে মার্কিন যুদ্ধ বিমানের নিয়মিত ওড়ার পথ বা ফ্লাইট প্যাটার্ন নিখুঁতভাবে ম্যাপ করে ফেলেছেন। কোন সময়ে কোন এলাকায় উড়বে, কোন উচ্চতায় যাবে, সব হিসাব তাদের হাতের মুঠোয়। এই জ্ঞান থাকলে মিসাইল ছুটতে আর বেশি বুদ্ধি লাগে না।
রিপার ড্রোন হারানোই শেষ কথা নয়। গত এপ্রিলে যুদ্ধবিরতির মাত্র কয়েকদিন আগে ইরান একটি মার্কিন F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করে। এই বিমান আমেরিকার সবচেয়ে সক্ষম যুদ্ধবিমানগুলোর একটি। এই ঘটনা ওয়াশিংটনকে চরম নাটকীয় পরিস্থিতির মুখে ফেলে দেয়। এটা সংবাদ মাধ্যমের ভাষা, বাস্তবে বলতে গেলে ট্রাম্প প্রশাসন কার্যত হতভম্ব হয়ে যায়। এর কিছুদিন পরেই ভঙ্গুর যুদ্ধবিরতি হয়। সেটা এখনো টিকে আছে, কতদিন থাকবে কেউ জানে না। তাহলে কি ইরান জিতছে সেটা বলা কঠিন, কিন্তু এটা স্পষ্ট যে দুর্বল ইরান ধারণাটি এই যুদ্ধে চূর্ণ হয়ে গেছে। রিপার ড্রোনগুলো ছিল আমেরিকার অহংকারের প্রতীক। মানুষ ছাড়া যুদ্ধ করার ক্ষমতা, বিপদ ছাড়া আধিপত্য। ইরান সেই অহংকারের 1/5 ছায়ে পরিণত করেছে। তারা প্রমাণ করেছে যে রাশিয়া চীনের ছায়ে বেড়ে ওঠা একটি আঞ্চলিক শক্তি, সঠিক কৌশল ও সঠিক মিত্র থাকলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকেও বেকায়দায় ফেলতে পারে। ট্রাম্প যদি পুনরায় পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করতে চান, মার্কিন কর্মকর্তারাই এখন সতর্ক করছেন। ঝুঁকি এখন অনেক বেশি, কারণ ইরান এখন জানে কোথায়, কখন, কিভাবে আঘাত করতে হয়। কয়েকশো ডলারের একটি ছোট ড্রোন আর কোটি কোটি ডলারের তৈরি একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কে জিতবে? আজ আমরা কথা বলবো হিজবুল্লাহর সেই মারাত্মক ড্রোন কৌশল নিয়ে, যা কিনা ইসরায়েলের বহু বিলিয়ন ডলারের আয়রন ডোমকে নাস্তানাবুদ করে দিচ্ছে। আয়রন ডোম ইসরায়েলের আকাশের পাহারাদার। রকেট আসছে, আয়রন ডোম গুলি করে নামিয়ে দেয়। শুনতে যত সহজ, বানাতে তত দামি। এই পুরো সিস্টেমে বিনিয়োগ হয়েছে কোটি কোটি মার্কিন ডলার। প্রতিটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম 50,000 থেকে $1,00,000 পর্যন্ত। এতদিন ধরে এই ঢাল ছিল ইসরায়েলের সবচেয়ে বড় ভরসা, কিন্তু হিজবুল্লাহ একটা নতুন প্রশ্ন তুলে দিয়েছে। কোটি টাকার ঢাল কি শত টাকার তীর ঠেকাতে পারে? FPV ড্রোন, এই অস্ত্র কি? FPV মানে ফার্স্ট পারসন ভিউ, মানে চালক গ্যাজেট পরে বসে থাকেন আর ড্রোনের চোখ দিয়ে দেখতে পান সরাসরি। এটাকে চালানো অনেকটা ভিডিও গেমের মতো, কিন্তু ফলাফল গেমের নয়, বাস্তব। হিজবুল্লাহ এখন যে ড্রোন ব্যবহার করছে সেগুলো আরো এক ধাপ উপরে, ফাইবার অপটিক ড্রোন। এই ড্রোন উঠতে উঠতে পেছনে একটি চিকন কাচের সুতো ছেড়ে যায়, সেই সুতো দিয়েই নিয়ন্ত্রণ হয়। এখানে আয়রন ডোমের বিপদ, ইলেকট্রনিক জ্যামার দিয়ে রেডিও সিগন্যাল কেটে দেওয়া যায়, কিন্তু কাচের সুতো কাটবে কিভাবে? সম্প্রতি হিজবুল্লাহ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে একটি বিস্ফোরক বোঝাই ড্রোন সরাসরি ইসরায়েলি আয়রন ডোম ব্যাটারিতে আছড়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একটি হামলা নয়, এটি একটি বার্তা। বার্তা হলো তোমার সবচেয়ে দামি ঢালটাই এখন লক্ষ্যবস্তু। মার্চ থেকে হিজবুল্লাহ এই ড্রোন ব্যবহার বহুগুণ বাড়িয়েছে। ইসরায়েলি মিডিয়া নিজেই স্বীকার করছে সেনাদের মধ্যে হতাহতের সংখ্যা বাড়ছে। ইসরায়েলের নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি অ্যাকশন ভিশনের ম্যানেজিং ডিরেক্টর নেরি জিন বলেছেন একটি চমকে দেওয়ার মতো কথা। তিনি বলেন 10 কোটি টাকার ট্যাঙ্ক হঠাৎ হার মেনে যায় মাত্র $400 একটি FPV ড্রোনের কাছে। এই কথাটা মনে রাখবেন, এটা শত্রুপক্ষ বলেনি, ইসরায়েলের নিজেরই একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলেছেন। এর মানে দাঁড়াচ্ছে আধুনিক যুদ্ধে সবচেয়ে দামি অস্ত্রই সবচেয়ে কার্যকর। এই সমীকরণটা ভেঙে পড়ছে। এই ফাইবার অপটিক ড্রোনের ব্যবহার প্রথম দেখা গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। দুই পক্ষই জাল, গুলি, ইলেকট্রনিক ডিফেন্স দিয়ে এটা থামানোর চেষ্টা করেছে, পারেনি। হিজবুল্লাহ সেই যুদ্ধের প্রতিটি পাঠ মুখস্থ করেছে। তাই ইউক্রেনের রাষ্ট্রদূত পর্যন্ত বলেছেন ইসরায়েল ইউক্রেনের কাছ থেকে ড্রোন যুদ্ধের শিক্ষা নেয়নি, আর সেটাই এখন তার কাল হয়েছে। হিজবুল্লাহ শুধু অস্ত্র কিনেনি, সে যুদ্ধের নতুন ব্যাকরণ শিখেছে। পরিস্থিতি এতটাই নাজুক হয়েছে যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজে একটি বিশেষ ড্রোন প্রতিরোধ প্রকল্প গঠনের নির্দেশ দিয়েছেন, তবে সঙ্গে স্বীকার করেছেন সমাধান পেতে অনেক সময় লাগবে। ইসরায়েল এখন AI চালিত ডিটেকশন, লেজার অস্ত্র, মাইক্রোওয়েভ ডিফেন্স নিয়ে ভাবছে, কিন্তু সেগুলো কবে আসবে কেউ জানে না। 1945 সালের আগস্ট মাস, জাপানের হিরোশিমার আকাশে একটি বিমান, তারপর একটা ঝলক, মাত্র একটি বোমায় মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল 80,000 মানুষের জীবন। সেদিন থেকে পৃথিবীর প্রতিটি শক্তিশালী দেশ একটাই স্বপ্ন দেখতে শুরু করলো, আমার হাতেও যদি এই ক্ষমতা থাকতো। সেই স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে বন্ধু ধোঁকা দিয়েছে বন্ধুকে, গুপ্তচর ঢুকেছে মিত্রের ঘরে, হানি ট্র্যাপে ফাঁসানো হয়েছে বিজ্ঞানীকে, আর কোথাও কোথাও নিজের দেশের মানুষকেই বলির পাঁঠা বানানো হয়েছে। গল্পের শুরু 1938 সালে। জার্মান বিজ্ঞানীরা আবিষ্কার করলেন পারমাণবিক ফিশন, পরমাণু ভেঙে অকল্পনীয় শক্তি বের করার পদ্ধতি। সেই খবর পৌঁছে গেল আইনস্টাইনের কানে। তিনি সঙ্গে সঙ্গে চিঠি লিখলেন আমেরিকার প্রেসিডেন্টকে, হিটলার এই জ্ঞান দিয়ে পৃথিবী শেষ করে দিতে পারে। শুরু হলো ম্যানহাটন প্রজেক্ট। আমেরিকা, ব্রিটেন, কানাডার সেরা বিজ্ঞানীরা একসঙ্গে, অঢেল অর্থ, গোপন ল্যাব। 1945 সালে নিউ মেক্সিকোতে প্রথম পরীক্ষায় সাফল্য, আর তারপরই হিরোশিমা, নাগাসাকি। যুদ্ধ শেষ হলো, কিন্তু নতুন এক রেস শুরু হলো।
যুদ্ধে আমেরিকার মিত্র ছিল সোভিয়েত ইউনিয়ন, কিন্তু পর্দার আড়ালে চলছিল অন্য খেলা। আমেরিকান বিজ্ঞানীরা গবেষণাপত্র প্রকাশ বন্ধ করে দিল। মস্কো বুঝল কিছু একটা লুকানো হচ্ছে। সোভিয়েত গোয়েন্দারা ম্যানহাটন প্রজেক্টে ঢুকে পড়ল, চুরি করলো নকশা, তথ্য, হিসাব। কিন্তু আমেরিকাও কম চালাক ছিল না। সেই গুপ্তচরদের ডাবল এজেন্ট বানিয়ে ভুল তথ্য পাঠাতে শুরু করলো মস্কোতে। সোভিয়েত বুঝলো ফাঁকিটা, নিজেদের গবেষণা নিজেরাই করলো। 1949 সালে কাজাখস্তানের মরুভূমিতে বিস্ফোরণ। আমেরিকার একচেটিয়া আধিপত্য শেষ, শুরু হলো ঠান্ডা যুদ্ধ। ব্রিটেন আমেরিকার আগেই গবেষণা শুরু করেছিল 1940 সালে জার্মান থেকে পালিয়ে আসা বিজ্ঞানীদের নিয়ে। তারপর যুদ্ধের প্রয়োজনে সব গবেষণা তুলে দিল আমেরিকার হাতে চুক্তির বিনিময়ে। চুক্তিতে লেখা ছিল প্রযুক্তি ভাগ হবে, কিন্তু যেই আমেরিকা বোমা বানিয়ে ফেলল, চুক্তি ছিঁড়ে ফেলল, মুখের উপর না বলে দিল। পিঠে ছুরি খেয়েও ব্রিটেন দমেনি, নিজেই শুরু করলো আবার। 1952 সালে অস্ট্রেলিয়ার কাছে সমুদ্র পরীক্ষা সফল। ফ্রান্সকে পারমাণবিক পথে ঠেলে দিয়েছিল অপমান। সুয়েজ খালের লড়াইয়ে রাশিয়া পারমাণবিক হুমকি দিয়েছিল, আমেরিকা অর্থনৈতিক চাপ দিয়েছিল। ফ্রান্সকে পিছু হটতে হয়েছিল লেজ গুটিয়ে। সেই লজ্জার জবাব দিল 1960 সালে সাহারা মরুভূমিতে বিস্ফোরণ। চীনের গল্পটা আরো নাটকীয়। কোরিয়ান যুদ্ধে আমেরিকা পারমাণবিক হুমকি দিয়েছিল। মাও সে-তুং বুঝলেন অস্ত্র না থাকলে সম্মান নেই। সোভিয়েত প্রথমে সাহায্য করলো, তারপর মাঝপথে সব বিজ্ঞানী ফিরিয়ে নিল। চীন একাই লড়ল। 1964 সালে পরীক্ষার নাম রাখলো 596, কারণ 1959 সালের জুনে রাশিয়া ছেড়ে গিয়েছিল। ইসরায়েল আজও স্বীকার করে না পরমাণু অস্ত্র আছে কিনা, কিন্তু বিশ্ব জানে। 1986 সালে মোর্দেচাই ভানুনু নামের এক প্রযুক্তিবিদ ব্রিটিশ সংবাদপত্রে সব ফাঁস করে দিলেন। ছবি, নথি, গোপন তথ্য। মোসাদ হানি ট্র্যাপ পাতল। এক নারী গোয়েন্দা তাকে প্রেমের ফাঁদে ফেলে রোম থেকে ইসরায়েলে নিয়ে গেল। 18 বছর কারাগার। আজও পাহারায় জীবন কাটাচ্ছে ভানুনু। কিন্তু জানা গেল কেনেডি বেঁচে থাকতে ইসরায়েলকে আটকে ছিল। কেনেডি নিহত হওয়ার পর পথ পরিষ্কার হলো। 1967 সালে ইসরায়েল নীরবে কাজ সারল। ভারত শান্তির মুখোশ পরে কানাডা আমেরিকা থেকে চুল্লি আনলো। পর্দার আড়ালে চলল অন্য কাজ। 1974 সালে রাজস্থানের মরুভূমিতে বিস্ফোরণ, নাম দিল স্মাইলিং বুদ্ধ। দক্ষিণ আফ্রিকা বর্ণবাদের কারণে একা হয়ে গিয়ে বোমা বানালো। তারপর সোভিয়েত পতনের পর নিজেই ধ্বংস করলো। ইতিহাসে একমাত্র দেশ। পাকিস্তানের পথ দেখিয়েছিলেন আব্দুল কাদির খান। নেদারল্যান্ডের ল্যাব থেকে চুরি করা নকশা নিয়ে দেশে ফিরলেন। চীনের সাহায্য, আমেরিকার চোখ বন্ধ। 1998 সালের রাশকোহের পাহাড়ে পরীক্ষা। আর উত্তর কোরিয়া মিসাইল ছিল, পরমাণু ছিল না। পাকিস্তানের কাছ থেকে পরমাণু প্রযুক্তি বদলে দিল মিসাইলের নকশা। 2006 সালে প্রথম পরীক্ষা। 10টা দেশের 10টা গল্প, প্রতিটিতে বিশ্বাসঘাতকতা, গোপনীয়তা আর অপমানের আগুনে জন্ম নেওয়ার সংকল্প। কিন্তু এই রেস কি শেষ হয়েছে? বিশেষজ্ঞরা বলছেন পরের নম্বর ইরানের। মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তি ইসরায়েল তাকে ঠেকাতে মরিয়া। আর ইরান যদি সফল হয়, সৌদি আরবের যুবরাজ MBS আগেই বলে রেখেছেন, আমরাও পিছিয়ে থাকবো না। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর খেলাটা এখনো চলছে। হরমুজের নীল জলের নিচে এখন নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে ইরানের নতুন অস্ত্র। চোখে দেখা যায় না, রাডারে ধরা কঠিন, কিন্তু যখন আঘাত করবে তখন বোঝার সময় থাকবে না। ইরানের বিপ্লবী গার্ড করে নৌবাহিনী হরমুজ প্রণালীতে মোতায়েন করেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা বিশেষ সাবমেরিন, যাদের নাম দেওয়া হয়েছে পারস্য উপসাগরের ডলফিন। ইরানি নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরানি এক ভাষণে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই সাবমেরিনগুলো শুধু প্রদর্শনীর জন্য নয়, দীর্ঘ সময় সমুদ্রের গভীরে, সমুদ্র তলে অবস্থান করে শত্রুর জাহাজ বাঁধা দেয়া এবং প্রয়োজনে ধ্বংস করা, এটাই এদের কাজ। হরমুজের বিস্তীর্ণ জলরাশি জুড়ে ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে এই ডলফিনের দল। সম্প্রতি দেনা ডেস্ট্রয়ারের শহীদদের স্মরণে আয়োজিত এক অভিযানে এই সাবমেরিনগুলো জলের উপরে উঠে এসে প্রদর্শনীমূলক মহড়া দেখালো। তারপর আবার নিঃশব্দে মিলিয়ে গেল গভীরে, যেন সংকেত দিল, আমরা আছি, আমরা অপেক্ষা করছি। এটা শক্তির বার্তা, এটা ইরানের। আমাদের ঘরে ঢুকলে পরিণতি বুঝবে। উপর দিয়ে ইরান যখন ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকি দিচ্ছে, নিচে তখন ডলফিনেরা জলের তলায় জাল বুনছে। এটা কাকতালীয় নয়, এটা পরিকল্পিত কৌশল। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ঘোষণা করেছেন, ইরানের ধৈর্যের সীমা শেষ। সামরিক মুখপাত্র সরাসরি বলেছেন, পরবর্তী আঘাতের জবাবে শত্রুরা মুখোমুখি হবে নতুন অস্ত্র, নতুন যুদ্ধ কৌশল এবং নতুন যুদ্ধক্ষেত্রের। সেই নতুন যুদ্ধক্ষেত্র কোথায়? হরমুজের অন্ধকার গভীরতায়, যেখানে আমেরিকার সবচেয়ে আধুনিক ডেস্ট্রয়ারও চোখ বন্ধ করে চলে।
সাবমেরিন মোতায়েন মানে ইরান এবার খেলার নিয়ম বদলে দিচ্ছে। আকাশে যুদ্ধ হলে অ্যান্টি ড্রোন প্রযুক্তি আছে, জলের উপরে যুদ্ধ হলে রাডার আছে, কিন্তু সমুদ্রের তলায় সেখানে গেমটা সম্পূর্ণ আলাদা। ওয়াশিংটনের হিসাব কি মিলছে? আমেরিকা মে মাসের শুরু থেকে আগ্রাসী অবস্থানে আছে। ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ থেকে উড়ে আসা F-18 সুপার হর্নেট ইরানের তেলবাহী এমটি স্টার 3 ও এমটি সেডার 2 এর চিমনিতে নিখুঁত আঘাত করেছে। 4টি ইরানি জাহাজ অচল করা হয়েছে, 58টি বাণিজ্যিক জাহাজকে পথ বদলাতে বাধ্য করা হয়েছে। মার্কো রুবিও বলেছেন, লাল রেখা স্পষ্ট, আমাদের জাহাজে গুলি চালালে তুমি উড়ে যাবে। কিন্তু রুবিও যে হিসাব করেননি সেটা হলো জলের তলার ডলফিনকে আগে দেখতে হয়, তারপর গুলি চালানো যায়। দেখতে না পেলে কোনো লাল রেখাই কাজে আসে না। তেহরানের রাস্তায় এখন জাতীয়তাবাদের আবেগ টকবক করছে। যুদ্ধের দামামা বাজলে অনেকেই পতাকা হাতে রাস্তায় নামে, ইরানও তার ব্যতিক্রম নয়। সরকারের কঠোর অবস্থানে সমর্থন দিচ্ছেন লাখো মানুষ। হরমুজ এখন দুই রকম বিপদ বহন করছে, উপরে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ছায়া, নিচে ডলফিনদের নীরব টহল। ইরান এবার আর কোণঠাসা নয়, ইরান এবার কৌশলী। জলের উপরে যে হুঙ্কার দিচ্ছে, জলের নিচে সে জাল পাচ্ছে। পারস্য উপসাগরে এখন শুধু ঢেউ নেই, ডলফিন সাবমেরিনও আছে, এবং এই ডলফিনেরা শিকারের জন্য অপেক্ষা করতে জানে। মধ্যপ্রাচ্যের রাজনীতি সবসময় ছিল আগুনের উপর বসে পাশা খেলার মতো, কিন্তু এবার যে চাল পড়েছে সেটা শুধু সাহসী নয়, অনেকের চোখে একেবারে বেপরোয়া। সংযুক্ত আরব আমিরাত, তেল চকচকে মরুর দেশ, ইরানের বেসামরিক অবকাঠামোয় সরাসরি হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। দুনিয়ার মানচিত্রে যে দেশটার অস্তিত্ব মাত্র 50 বছরের, সে এখন চোখ রাঙাচ্ছে হাজার বছরের পুরনো সভ্যতার দেশ ইরানকে। বাঘের গায়ে হাত দিয়া আর যাই হোক, বুদ্ধিমানের কাজ নয়। বিশ্লেষক রবার্ট ইনল্যাকিশ বলছেন, আমিরাত নিজেকে উদ্ভাবন, শান্তি আর সহনশীলতার দেশ হিসেবে সাজিয়ে রাখলেও পর্দার আড়ালে সম্পূর্ণ অন্য খেলা চলছে। দুবাইয়ের কৃত্রিম স্কাই লাইনের মতোই কৃত্রিম এই ভাবমূর্তি। আবুধাবির শাসকরা বিশাল তেল সম্পদের জোরে একটা মুখোশ পড়েছেন, আর সেই মুখোশের পেছনে চলছে এক সুদূর প্রসারী কৌশলের বাস্তবায়ন। সেই কৌশলের নাম ইসরায়েলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইরানকে কোণঠাসা করা। আমিরাতের সবচেয়ে চালাক চাল হলো নিজেকে একই সাথে নিরপেক্ষ ও ভুক্তভোগী দেখানো, আর ভেতরে ভেতরে সক্রিয় যোদ্ধার ভূমিকা পালন করা। একদিকে তারা বিশ্বমঞ্চে বলছে আমরা শান্তি চাই, অন্যদিকে মার্কিন ইসরায়েলি জোটকে ইরানে হামলার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিচ্ছে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবিলায় আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণ একীভূত। এমনকি আমিরাতের মালিকানাধীন উইং লুং 2 ড্রোন ইরানের আকাশসীমা পর্যবেক্ষণ করে ইসরায়েলকে তথ্য সরবরাহ করছে বলে অভিযোগ। দুমুখ সাপের মতো এই নীতি, একদিকে হাসি মুখ, আরেকদিকে বিষ দাঁত। ইরান ইসরায়েল দ্বন্দ্বেই থামেনি আমিরাত। লিবিয়া, ইয়েমেন, সুদান, 3টি দেশে ছায়াযুদ্ধে সক্রিয়ভাবে জড়িত আবুধাবি। সুদানের RSF বাহিনীকে মদত, ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা, সবকিছুর পেছনে একটাই লক্ষ্য, প্যান আরব ও প্যান ইসলামিক যে কোনো ঐক্যের মেরুদণ্ড ভেঙে দেয়া। মুসলিম ব্রাদারহুড বা ইসরায়েল আমেরিকার আধিপত্যকে যে কেউ চ্যালেঞ্জ করুক, আমিরাত তাদের বিরুদ্ধে। এটা লুকানো নীতি নয়, এটা আমিরাতের প্রকাশ্য এজেন্ডা। আব্রাহাম অ্যাকর্ডস এর মাধ্যমে শুধু নিজেরাই ইসরায়েলের সাথে চুক্তি করেনি, সুদান আর মরক্কোকেও সেই পথে টেনে এনেছে। এ যেন আগুনে তেল ঢালার প্রতিযোগিতায় নেমেছে আমিরাত, নিজের হাত পুড়বে কিনা সেই হিসাব না করে। চারপাশে তাকালে ছবিটা আরো স্পষ্ট হয়। ওমান সরাসরি না বলে দিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের জন্য তাদের মাটি ব্যবহার করা যাবে না। কাতার নিরপেক্ষ থাকার চেষ্টা করছে, কিন্তু আমিরাত তারা ইরানকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে উত্তেজনার আগুনে ফুঁ দিচ্ছে। লিটল স্পার্টা এই নামে নিজেদের ডাকতে ভালোবাসে আমিরাত। আঞ্চলিক পরাশক্তি হওয়ার স্বপ্ন তাদের, কিন্তু স্বপ্ন আর বাস্তবতার মাঝে ফারাক অনেক। ইরান হলো এমন একটি দেশ যে দশকের পর দশক নিষেধাজ্ঞা সহ্য করেও টিকে আছে, যার হাত অনেক দূর পর্যন্ত পৌঁছায়, লেবানন থেকে ইরাক, ইয়েমেন থেকে সিরিয়া। আমিরাতের তেলের কূপ আর পর্যটন শিল্প ইরানের একটি সফল পাল্টা আঘাত সইতে পারবে কিনা সেটা ভাববার বিষয়। বাঘের গায়ে হাত দিলে বাঘ ঘুরে দাঁড়ায়, সেই পুরনো সত্যটা আমিরাত ভুলে গেছে কিনা সময় বলে দেবে। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, আমিরাত কি শুধু ঘুঁটি চালছে নাকি নিজেই ঘুঁটি হয়ে যাচ্ছে? বিদ্যুৎ চমকানোর মতো উঠে এসেছে এক প্রশ্ন, ইরান কি এবার সত্যিই পারমাণবিক অস্ত্রের দোরগোড়ায় দাঁড়িয়ে?
ঘটনার শুরুটা বেশ নাটকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেয়া প্রস্তাবকে সরাসরি আবর্জনা বলে উড়িয়ে দিলেন। কূটনীতির টেবিলে যেখানে শব্দগুলো সাধারণত মেপে বলা হয়, সেখানে এই ভাষা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। আর ঠিক তখনই ইরানের ভেতর থেকে এলো এক বিস্ফোরক ইঙ্গিত। প্রয়োজনে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 90% পর্যন্ত নিয়ে যেতে পারে। এখানেই খেলার মোড় ঘুরে যায়, কারণ 90% সমৃদ্ধ ইউরেনিয়াম মানেই তা অস্ত্র মানের। অর্থাৎ কথাটা সরাসরি না বললেও বার্তাটা পরিষ্কার। চাপ দিলে আমরা থামবো না, বরং আরো এগোবো। এটা যেন সেই পুরনো বাগধারা, পানিতে নামলে ভিজতেই হবে। ইরান জানিয়ে দিল যদি তাদের উপর আবার আঘাত আসে, তাহলে তারা আর পিছু হটার পথ দেখবে না। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র স্পষ্ট করে বলেছেন, দেশের নিরাপত্তা পরিস্থিতির উপর নির্ভর করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ইব্রাহিম রেজাই নামের এই কর্মকর্তা সামাজিক মাধ্যমে লিখেছেন, 90% সমৃদ্ধকরণ এখন একটি সম্ভাব্য বিকল্প এবং সংসদ সেটি পর্যালোচনা করবে। অর্থাৎ ইরান এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে দুই দিকেই আগুন, একদিকে কূটনৈতিক চাপ, অন্যদিকে সামরিক হুমকি। কিন্তু এই চাপে পড়ে তারা ভেঙে পড়ছে না, বরং আরো সংগঠিত হচ্ছে। এখানেই ইরান নায়ক, কারণ ইতিহাস বলে যে দেশ নিজের অবস্থান থেকে এক চুলো সরে না, তাকে সহজে দমানো যায় না। ইরান ঠিক সেটাই করছে। তাদের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি যুদ্ধের জন্য প্রস্তুত। যদি আবার সংঘাত শুরু হয়, তাহলে জবাব দেওয়া হবে, দাঁত ভাঙা জবাব। এই বক্তব্য শুধু হুমকি নয়, এটা আত্মবিশ্বাসের প্রতিফলন। গালিবাফ আরো বলেন, শত্রুরা যদি ভুল হিসাব করে, তাহলে যুদ্ধক্ষেত্রে তার ভয়াবহ মূল্য দিতে হবে। কথাটা শুনতে যতটা সাধারণ, ভেতরে তার বার্তা ততটাই গভীর। চোখ রাঙালে ভয় পাই না, আঘাত করলে জবাব দেব। এখানে একটা গুরুত্বপূর্ণ দিক আছে। ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার কথা সামনে এনেছে। এই সক্ষমতা রাতারাতি তৈরি হয়নি। বছরের পর বছর আত্মনির্ভরতার মাধ্যমে গড়ে উঠেছে এই শক্তি, যেন নিজের হাতে গড়া ঢাল, যা ভাঙা সহজ নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রও বসে নেই। ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে বলেছে, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না। এই অবস্থান নতুন নয়, কিন্তু এবার তার সঙ্গে যোগ হয়েছে সরাসরি সামরিক হুমকি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে আছে, অর্থাৎ যে কোনো সময় সেটি ভেঙে পড়তে পারে। ট্রাম্প নিজেও জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে বৈঠক করেছেন এবং নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার চিন্তা করছেন। সম্ভাব্য পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আবার হামলা, এমনকি হরমুজ প্রণালীতে নৌ অভিযান জোরদার করা। এটা সেই প্রণালী যাকে বলা হয় বিশ্বের জ্বালানি সরবরাহের লাইফলাইন। কিন্তু এখানেই আবার ইরানের শক্তি ফুটে ওঠে, কারণ ইরান ইতিমধ্যেই হরমুজে নিজেদের নিয়ন্ত্রণ শক্ত করেছে। অর্থাৎ তারা শুধু প্রতিরক্ষায় নেই, আক্রমণ ঠেকানোর জন্য প্রস্তুত। যেন দাবার বোর্ডে এমন এক খেলোয়াড় যে শুধু নিজের ঘুঁটি বাঁচায় না, প্রতিপক্ষের চালও আগেই বুঝে নেয়।